এই গণ অভ্যুত্থানে যারা সামনের থেকে নেতৃত্ব দিয়েছে, আমি ১০০ বার বিশ্বাস করি তাদের রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার সমস্ত অধিকার আছে এবং ক্যাপাসিটিও আছে। রাইট, তারা রাজনৈতিক দল গঠন করতে পারে, সেই অধিকার তাদের আছে এবং এটা হওয়াটাও অনেক ক্ষেত্রে স্বাভাবিক। যদিও এর আগের যে গতগুলো অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, ৯০-এর সর্বদলীয় ছাত্র ঐক্য, যেহেতু অনেকগুলো অর্গানাইজেশনের একটা কম্বাইন্ড প্ল্যাটফর্ম ছিলেন, যার জন্য তারা সেদিকে যেতে পারেনি। আবার আমাদের পার্শ্ববর্তী শ্রীলঙ্কায় আমরা যেটা দেখলাম যে আমাদের থেকে বছরখানেক আগে প্রায় একই রকমের যে অভ্যুত্থানটা ঘটলো, সেই গণ অভ্যুত্থানের পরে সেখানকার শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের কাজে ফিরে গেছে, রাজনৈতিক দলগুলো তারা নির্বাচন করেছে ইত্যাদি, এবং তারা ঘুরে দাঁড়িয়েছে এবং এর মধ্যে তারা দুটো নির্বাচনও করে ফেলেছে এবং তারা অভাবনীয় কতগুলো পরিবর্তন এনেছে, যেটা অস্থিরতা এখন পর্যন্ত আমাদের সমাজ থেকে আমরা বের করতে পারিনি। এর অনেকগুলো কারণ আছে। এক, দ্বিতীয়ত জায়গাটা হচ্ছে যে আমি কিন্তু মনে করি না যে সমস্ত তরুণরাই শুধুমাত্র নতুন পার্টির সঙ্গে আছে। এখানকার রাজনৈতিক দলগুলো যেগুলো আছে, প্রচলিত রাজনৈতিক দল, তার সঙ্গে কোনো তরুণ নেই, আমি এটি মনে করি না। আমি যে পার্টি করি সিপিবি, আমাদের সঙ্গে অনেক তরুণরা আছে, আমাদের ছাত্ররা আছে না। তো এই কারণে আমি কিন্তু ডিভিশন করার পক্ষে না যে নতুন দলটি যারা আসছে তারা তরুণদের প্রতিনিধিত্ব করবে, বাকি দলগুলো আসলে প্রবীণদের প্রতিনিধিত্ব করছে। ঠিক আছে, বিএনপির অসংখ্য তরুণ আছে যারা বিএনপির রাজনীতি করে এবং এই যে ফ্যাসিস্টের পদত্যাগের পতনের প্রশ্নে তারা এই আমব্রেলার নিচে সমবেত হয়েছিল। ফ্যাসিস্টের পতনের পর তারা সরে গেছে। গত পরশুদিন ময়মনসিংহে দেখা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন কমিটি ঘোষিত হয়েছে, ছাত্রদলের ৪ জন নেতার নাম সেখানে ছিল। তারা বলেছে যে আমরা একটা বৃহত্তর স্বার্থে এখানে এসেছিলাম, এখন যেহেতু পতন হয়ে গেছে আমি আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বে থাকবো না, আমি আমার মূল যে রাজনীতি বিএনপিতে ফিরে যাব। সুতরাং আমি এই জায়গাটা কিন্তু কখনোই বিলিভ করি না যে নতুন যে উদ্যোগটা হচ্ছে এইটা একেবারে তরুণদের একমাত্র প্ল্যাটফর্ম। এটা তরুণদের উদ্যোগ, কিন্তু তরুণদের একমাত্র প্ল্যাটফর্ম এটা আমি বলতে চাই না। কারণ অন্যান্য যে অ্যাক্টিভ পলিটিক্যাল পার্টিগুলো আছে তাদের সবার সাথে তরুণরা আছে। বাংলাদেশে তরুণদের এর আগেও কিন্তু রাজনৈতিক দল হয়েছে। নুরুল হক নূরের যে গণ অধিকার পরিষদ, সেটাও কিন্তু শিক্ষার্থীদের তৈরি করা প্ল্যাটফর্ম। ২, আমাদের এখানে কতগুলো জায়গায় আমি সেটি মনে করি যে সরকারের কাছ থেকে একটা মনস্তাত্ত্বিক সাপোর্ট কিন্তু পাবলিক মনে করে। কেন? যে সমন্বয়করা সরকারকে কিছু বললেই সরকার শুনছে, শুধুমাত্র সেটিও তো হচ্ছে না। সমন্বয়করা বললেই তো সব শুনছে না। কোনো জায়গায় এই পর্যন্ত আপনি খেয়াল করবেন যে অনেকগুলো জায়গায় তুলনামূলকভাবে মানুষ দেখছে যে সমস্ত ছাত্র সংগঠনগুলো এই মুভমেন্টের সঙ্গে থাকলেও প্রধান উপদেষ্টা শুধু বৈষম্য বিরোধী শিক্ষার্থীদেরকে ডেকে গণভবনে তার কার্যালয়ে বসছেন এবং তারপরে কিন্তু ক্যাম্পাসে গিয়ে অন্যান্য ছাত্র সংগঠন প্রেস কনফারেন্স করে বলছে যে আমাদেরকে ডাকা হয়নি। তো এর ভেতর থেকে পাবলিকের তো একটা মনস্তত্ত্ব আছে, সেই মনস্তত্ত্বকে আপনি তো পরিবর্তন করতে পারবেন না। এক, আমাদের জাতীয় জীবনে আমাদের একটা মনস্তত্ত্বের বিষয় আছে। নতুন পলিটিক্যাল পার্টি আমরা কিন্তু অনেক সময়, আপনার খেয়াল আছে ভারতে আম আদমি পার্টি একটা ঝাড়ু নিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করলো, আন্নে হাজারের যে মুভমেন্ট, তারপরে অরবিন্দ কেজরিওয়াল এবং স্বল্প সময়ের মধ্যে 2টো রাজ্য তারা দখল করলো নির্বাচনের মধ্য দিয়ে। আচ্ছা, আমার এখানে যদি কেউ ঝাড়ু নিয়ে আসে আমি তোকে পাগল বলে তাড়া করব। অর্থাৎ আমার যে মনস্তত্ত্ব, এই মনস্তত্ত্বেরও পরিবর্তনটা দরকার। নতুনকে গ্রহণ করার মেন্টালিটি, আমরা বাইরের থেকে গ্যালারি থেকে অনেকেই হাততালি দেই, হ্যাঁ নতুন দল হচ্ছে, কিন্তু আমি বলবো হ্যাঁ যদি তাদের আইডিওলজি, যদি তাদের অবজেক্টিভ আপনার পছন্দ হয়, আপনি ওই যে আমাদের পুরনো মনস্তত্ত্বের মধ্যে আপনি আটকে থাকবেন না, তাদের পাশে দাঁড়ান। আমি তাদের সহযোগিতা এবং আমি তাদের সফলতা কামনা করি, কিন্তু একই সঙ্গে যখন আমি প্রধান উপদেষ্টার যে স্টেটমেন্টটা, ইন্টারভিউটা, সেখানে আমার মনে হয়েছে যে এই ধরনের প্ল্যাটফর্মটার প্রতি স্পেসিফিক তার একটা সফট ইমপ্রেশন আছে। তো এটি যখন আসছে স্বাভাবিকভাবে পলিটিক্যাল পার্টিগুলো যখন, শরীফ ভাই আমি যদি একটু ধারাবাহিকভাবে বলি, ছাত্ররা আমাকে বসিয়েছে মাস্টার মাইন্ড, তারপরে তাদেরকে আমি সুযোগ দিতে, আমি ওই জায়গাটায় আসছি যে যেহেতু এই গভর্নমেন্টটার টিকে আছে, যদি আপনি বলেন
এই গভর্নমেন্টটা পলিটিক্যাল পার্টিগুলোর যে সাপোর্টটা পেয়েছে এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে এটি বিরল, এত সাপোর্ট পায়নি। তারপরে ওই যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা ব্যাপক ভূমিকা ছিল এই আন্দোলনে, সারা দেশে তাদের আমরা যেটা শুনছি অসংখ্য কর্মী যুক্ত হচ্ছে, মূল পলিটিক্যাল পার্টিগুলো যখন দেখবে যে ক্ষমতার প্রশ্নে তাদের সঙ্গে একটা দ্বন্দ্ব তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, যদি তারা কোনো প্রভাব বিস্তার করতে না পারতো, এই সম্ভাবনা যদি থাকতো, তাহলে তারা কিন্তু মাইন্ড করতো না যে প্রধান উপদেষ্টা কার সঙ্গে আছে। যেহেতু তাদের একটা সম্ভাবনা আছে পলিটিক্সে এবং পলিটিক্যাল গ্রাউন্ডে, যে একটা ভূমিকা রাখার সম্ভাবনা আছে, নির্বাচনকে কেন্দ্র করে হয়তো তাদের একটা সফলতা দেখানোর সম্ভাবনা আছে, এই ধারণাটা যখন পলিটিক্যাল পার্টির কাছে এই মেসেজটা যাবে, তখন তারা যদি দেখে যে প্রধান উপদেষ্টা কোনো একটা অংশের প্রতি দুর্বলতা আছে, স্বাভাবিকভাবে তার প্রতি আস্থার যে জায়গাটি, সার্বজনীন যে গ্রহণযোগ্যতার জায়গাটি, এটি অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। এটা অস্বীকার করব না যে আমাদের তরুণরা যে বীরত্বপূর্ণ অবদান রেখেছে এবং সাহসিকতার পরিচয় দিয়েছে, বাংলাদেশের মানুষ তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে। কোনোভাবেই তাদেরকে প্রতিপক্ষ ভাবার কোনো সুযোগ আমাদের নেই। যদি সেটি আমরা কেউ করি, তাহলে ধরে নিতে হবে আমি এই যে গণ অভ্যুত্থানের এই যে পরিবর্তনের আকাঙ্ক্ষার পরিপন্থী এবং তার সাথে আমি সম্পৃক্ত হতে পারি না। ইতিমধ্যে আমরা দেখছি যে পরাজিত পলাতকরা আবার নানা ফর্মে ফিরে আসছে, এই যে বিভাজনের সুযোগটা তারা গ্রহণ করছে এবং তারা কতগুলো জায়গায় খুবই ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে। সম্প্রতি প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির বইমেলাকে একটা ঘটনাকে কেন্দ্র করে তার পরিবারকে টার্গেট করে যে ধরনের প্রচারণাটা চালানো হচ্ছে, আমি গত কয়েকদিন ধরে প্রেস সেক্রেটারি যে কাজটি করেছেন আমি তার সমালোচনা করেছি, কিন্তু আজকে গতকালকে থেকে তার পরিবারকে টার্গেট করে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে, এর ভেতর থেকে আমি দেখতে পাই যে এদের মন মানসিকতায় মনস্তত্ত্বে গত 6 মাসের বিন্দু মাত্র কোনো পরিবর্তন হয়নি। তারা মোটেই অনুতপ্ত না, তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। খুবই ন্যাক্কারজনক ঘটনা। এক, সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর যেহেতু এই তরুণ নেতৃত্ব সাহসিকতার পরিচয়টা দিয়েছে, বিজয়ের পতাকা তারা বহন করেছে, সুতরাং তাদের সঙ্গে স্বাভাবিকভাবে তাদের প্রতি আমাদের ওই যে আস্থার জায়গাটা, ভালোবাসার জায়গাটা, এটি আপনি পরিমাপ করতে পারবেন না। কিন্তু যদি সরকার কোন পলিটিক্যাল ডিসিশনের ক্ষেত্রে, রাজনৈতিক দল গঠন করার ক্ষেত্রে, অথবা জনমতের যে বিভিন্ন পকেটে বিভক্ত হওয়ার ক্ষেত্রে কোনো পকেটের প্রতি দুর্বলতা প্রদর্শন করে, স্বাভাবিকভাবে, এবং এটিও এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেখান থেকে প্রশ্নটি তোলা উচিত বলে আমি মনে করি। কেন মনে করি? যেহেতু তারা একটা শহীদদের আদর্শের আত্মত্যাগের ধারাবাহিকতাকে ওন করছে, সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর একটা ব্যবধান তৈরি হচ্ছে, যদিও মাঝে 2-3টা মিটিং, কারোর সাথে 7 মিনিট, কারোর সাথে 9 মিনিট, এই যে আলোচনা, এটাকে আমি নিয়মিত যে সংযোগটা, এটা আমি মনে করি না। আমি যেটা মনে করি যে সরকার কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে সংযোগ রক্ষা করার ক্ষেত্রে আমি দেখতে পাই একটা শৈথিল্য আছে। এবং সর্বশেষ যে বৈঠকটি হয়েছে, সেই বৈঠকে আমরা এভাবেও দেখেছি অনেককে কোনো রকমের কোনো ওই সম্বোধন ছাড়াই টেক্সট পাঠানো হয়েছে। আমার পার্টিকে যে টেক্সট পাঠানো হয়েছে এবং সেখানে উল্লেখ ছিল বৈঠকের পরের দিনের কথা, যে কালকে আসবেন। অর্থাৎ এই ধরনের আচরণগুলো আমি মনে করি যে এটা ভুল না, এটা হচ্ছে গুরুত্ব না দেওয়া। তো আপনি যখন আমাকে গুরুত্ব না দেবেন, আমি ছোট হতে পারি পলিটিক্সে, আমি রাজনীতিতে ছোট হতে পারি, কিন্তু আপনি যখন গুরুত্বটা না দেবেন, পলিটিক্যাল পার্টিগুলো যখন দেখবে যে এই সরকার আমাকে গুরুত্ব দিচ্ছে না, স্বাভাবিকভাবে সে মনের কষ্ট নিয়ে আপনার কাছ থেকে একটা দূরত্ব বজায় রেখে চলবে, যেটা এখন হচ্ছে এবং আমরা নানা সময় শুনছি।